প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর সাঈদ ফেরদৌস, প্রো ভাইস চ্যান্সেলর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আর রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই র্যাব প্রসঙ্গে যাব। প্রফেসর সাঈদ ফেরদৌস, আপনি জানেন যে কদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ একটি সংবাদ সম্মেলনে র্যাব বিলুপ্তি করার প্রস্তাব দিয়েছিলেন। এরপরই র্যাবের যে মহাপরিচালক একেএম শহীদুর রহমান, উনি একটি সংবাদ সম্মেলন করেন এবং উনি সেখানে র্যাবের যে অপরাধগুলো সেগুলো উনি স্বীকার করে নেন এবং ক্ষমা চান এবং উনি আয়নাগরের কথা স্বীকার করেছেন। এই বিএনপির দাবি এবং র্যাব মহাপরিচালকের স্বীকারোক্তি, এই দুটো বিষয়কে আপনি কীভাবে দেখছেন? দাবিটা খুবই সময় উপযোগী দাবি, মানে এটা আরও বহু আগে থেকেই বহু তরফের মানুষজন করছে, কিন্তু একটি বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এরকম দাবি ওঠাটা একটা বড় ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে সে তো ঠিকই আছে এবং র্যাবের মহাপরিচালক ক্ষমা চেয়েছেন, সেটাও মানে একটা খুবই উচিত কাজই হয়েছে, মানে ক্ষমা চাওয়াটাই। কিন্তু আমি মনে করি যে ক্ষমা চাওয়া যথেষ্ট নয় এটা। আর র্যাবকে যদি বলেন, র্যাব তো ইমিউনিটি পেয়ে বসে আছে বহুদিন ধরে। এটা যে শুধু গত কয়েকদিনের ব্যাপার, এই রেজিমের ব্যাপার, তা না। এর আগেও র্যাব তার অস্তিত্ব শুরু থেকেই একটা এলিট ফোর্স হিসেবে তার উপস্থিতি, তার চালচলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার জুরিসডিকশন কাজের ক্রসফায়ার হতো। আমরা জানতাম যে ক্রসফায়ারকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে মিডিয়াতে, এটা মিথ্যা কথা, এটা শুরু থেকেই আমরা জানতাম। এইরকম একটা বাহিনীকে খুন করবার ক্ষেত্রে ইমিউনিটি দিয়ে দেওয়া রাষ্ট্রের তরফ থেকে, এটা তো একটা ভয়ঙ্কর ঘটনা ছিল এবং কোনো সভ্য দেশে এটা ঘটে না। আমি অনেক বছর আগে ইস্ট ওয়েস্ট সেন্টারের ফেলো থাকা অবস্থায় ওয়াশিংটন ডিসিতে আমাদের এখান থেকে বদলি হয়ে যাওয়া আমেরিকার যে রাষ্ট্রদূত ছিলেন তখন, হ্যারি কে টমাস, তিনি তখন তার হেড অফিসে বদলি হয়ে গেছেন। তো ইস্ট ওয়েস্ট সেন্টারের যে প্রোগ্রাম থেকে আমরা গেছিলাম, আমাদের একটা থাকে যে আপনি যদি ওখানে স্টেট ডিপার্টমেন্ট ভিজিটের সময় আপনারা যদি কারো অ্যাপয়েন্টমেন্ট চান, তা আমি হ্যারি কে টমাসের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। তো এটা কোনো ব্যক্তিগত ওয়ান টু ওয়ান ব্যাপার ছিল না, একদল লোকের মধ্যে আমি ওনার সাথে কথা বলছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের র্যাবের তৎপরতাকে তোমরা কিভাবে দেখো? তো বলে র্যাব তো খুব পপুলার বাংলাদেশে। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার দেশে কি তুমি এরকম কোনো বাহিনী থাকতে দিবা? তো সে বললো যে আমেরিকাতে প্রশ্নই আসে না। তো কোনো সভ্য দেশ আইন কানুনের ক্ষেত্রে ইমিউনিটি দিয়ে দেয় না কোনো বাহিনীকে। বাংলাদেশের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সন্ত্রাস এমন বেড়ে গেছিলো, এমন লাগাম ছাড়া হয়ে গেছিলো যে এইটা না দিয়ে কোনো উপায় ছিল না। কিন্তু যা কিছুই করেন তা তো ব্যাকফায়ার করে, তার তো একটা খারাপ পরিণতি আছে এবং সেটা আমরা দেখেছি। বিগত রেজিম র্যাবকে যেভাবে ব্যবহার করেছে ভয়ঙ্করভাবে। এখন আজকে র্যাব ক্ষমা চাইছে, কি অন্যান্য বাহিনীও পর্যায়ক্রমে ক্ষমা চাইবে? আমি তো মনে করি না যে এই ক্ষমা চাওয়া যথেষ্ট। আমি মনে করি যে একেবারে কেস বাই কেস ধরে এই ঘটনাগুলোর, বিগত এই হত্যাযজ্ঞ, জুলাই আগস্টের ঘটনা তো বটেই, এবং তারও আগে লম্বা সময় ধরে প্রত্যেকটা গুম, খুন, অপহরণ, হত্যা, এগুলোর সাথে যে ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট ছিল, কেস বাই কেস তাদেরকে চিহ্নিত করা উচিত। বাহিনীকে না। হ্যাঁ, বাহিনী ক্ষমা চেয়েছে, সেটা জরুরি। বাহিনী ক্ষমা চাইবে, বাহিনী প্রতিশ্রুতি দেবে যে আগামীতে তারা নিয়ম মেনে চলবে, সেটা তো খুবই জরুরি। কিন্তু তার পাশাপাশি এই বাহিনীর যেসব ব্যক্তিবর্গ রাষ্ট্রের দেওয়া উর্দি ব্যবহার করে, রাষ্ট্রের দেওয়া বন্দুক ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছে এবং নিজের জনগণের উপরে নিপীড়ন চালিয়েছে, হত্যা, খুন, জখম চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনাটা অতি জরুরি। যেটুকু ঘটেছে এটুকুও বাংলাদেশে আগে ঘটে নাই। কোনো বড় রাজনৈতিক দল এরকম করে র্যাবের বিলুপ্তির কথা বলে নাই। টক শোতে যদি আমরা র্যাবের বিলুপ্তির কথা কখনো কেউ বলেছে, আমি বলিনি, আমার কোনো বন্ধু বলেছে, দেখা গেছে যে তাকে আর পরবর্তীতে এই প্রসঙ্গে আলাপই আগানো যাচ্ছে না এটা নিয়ে। তো এগুলো তো সেই তুলনায় এটা তো একটা বিরাট অগ্রগতি এবং অবশ্যই আমাদের আবার ফিরতে হবে যে ৩৬শে জুলাইয়ের এই পুরো ঘটনার কাছে আমরা ঋণী এই পরিবর্তনটুকুর জন্যে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, এবং র্যাবের মহাপরিচালক ক্ষমা চেয়েছেন, সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের আরও অনেকটা পথ হাঁটতে হবে। প্রত্যেকটা বাহিনীর যারা এই হত্যা, খুন, জখমের সাথে জড়িত ছিল, অপহরণের সাথে জড়িত ছিল, তাদেরকে কেস বাই কেস বিচারের আওতায় আনতে হবে। রুমিন ফারহানা, আপনি জানেন যে র্যাবের উপর আমেরিকার একটা নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু ব্যক্তির উপর তো রয়েছেই, এবং ওই সময় এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল। এখন প্রশ্ন হলো যে
র্যাব নিষিদ্ধ করা হবে কি হবে না, যেহেতু বিএনপি একটি সুপারিশ করেছে সরকারের কাছে, এবং র্যাবের মহাপরিচালক উনি নিজেও কিন্তু স্বীকার করেছেন যে ওনারা অপেক্ষা করছেন যে সরকার যে সিদ্ধান্ত নেয় তাই হবে। আমি র্যাবের মহাপরিচালকের পুরো রিপোর্টটা পড়ছিলাম। উনি সেখানে স্বীকার করেছেন গুম খুনের সঙ্গে র্যাবের জড়িত থাকার কথা। উনি স্বীকার করেছেন আয়নাঘর ছিল, আয়নাঘর আছে। উনি স্বীকার করেছেন নানান রকম নির্যাতন র্যাব চালিয়েছে দেশের মানুষের উপর, এবং স্পেশালি 7 মার্ডার এই প্রসঙ্গটিও নিয়ে এসছেন, এবং এই সকল কিছু মিলিয়েই উনি ক্ষমা চেয়েছেন। দেখুন, একটা বাহিনী কখন মনস্টার হয়ে ওঠে? একটা বাহিনী কি একা একাই মনস্টার হয়ে যেতে পারে? ডেফিনেটলি না। রাষ্ট্রের এবং সরকারের একটা ট্যাসিট অনুমোদন যদি না থাকে, তাহলে কোনো বাহিনীর পক্ষে আসলে মনস্টার হওয়া সম্ভব নয়। আজকে আপনি যখন র্যাবকে তৈরি করা হয়েছিল ব্যাক ইন 2002-2003, if I'm not wrong, 4, yes, তখন কিন্তু একটা সৎ উদ্দেশ্যে র্যাবকে তৈরি করা হয়েছিল, এবং তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি খুবই নাজুক অবস্থা। আমি তখন স্টুডেন্ট ইউনিভার্সিটির। আমার বাবা আমাকে একটু জিজ্ঞেস করলেন, তখন উনি পলিটিশিয়ান, ফুল সুইংয়ে পলিটিক্সে আছেন, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা এই যে একটা বাহিনী তৈরি হলো, যেই বাহিনীটি মানে অপরাধ দমনের ক্ষেত্রে ভূমিকা রাখবার জন্য তোমার কি মনে হয়? আমি কিন্তু তখন বলেছিলাম যে খুব ভালো হয়েছে, বিকজ আমি ইউনিভার্সিটিতে সন্ধ্যাবেলা ক্লাস করে যখন একা ফিরি আমার ভয় লাগতো। তো আমি বলেছি যে ভালো হয়েছে যা হয়েছে, কিন্তু ওনার এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে ওনার কাছে বিষয়টি ভালো মনে হয়নি। সে কারণেই বলি যে একটা মানুষের প্রুডেন্স, মানে সামনে দেখতে পারা যে এইভাবে যদি আপনি কোনো জবাবদিহিতা ছাড়া একটা বাহিনীকে তৈরি করে ফেলেন, তার পরিণতি আসলে কখনোই সুফল বয়ে আনে না। ঠিক আমার মতনই যারা মানে বাংলাদেশে সেই সময় ছিলেন, তাদের অনেকেই হয়তো খুশি হয়েছেন যে র্যাব একটি বাহিনী তৈরি হয়েছে, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু যখন বাহিনীটিকে আসলে আপনি কোনো রকম কোনো জবাবদিহিতার মধ্যে রাখছেন না, তখন কিন্তু বাহিনীটির হাতে আপনি অস্বাভাবিক একটি ক্ষমতা দিয়ে দিচ্ছেন, এবং সেই ক্ষমতা পরবর্তীতে সেই বাহিনী যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে। এবং এই ব্যবহার করার ক্ষেত্রে আমরা বিগত 15 বছরে দেখেছি সরকার তার নিজের প্রয়োজনে র্যাবকে আরও বেশি ইমিউনিটি দিয়েছে, তার নিজের প্রয়োজনে র্যাবকে আরও বেশি যাচ্ছে তাই করতে দিয়েছে, এবং এমনই যাচ্ছে তাই করতে দিয়েছে যে র্যাবের কিছু কিছু সদস্য ভেবেছিলেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবেন। এই যে 7 মার্ডার, এটা তো আসলে সরকারি বা কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটা র্যাবের প্রাইভেট প্র্যাকটিসের মতন, কয়েক কোটি টাকা খেয়ে কিছু মানুষকে হত্যা করে পানিতে নদীতে ভাসিয়ে দেওয়া। তো এইগুলো তো র্যাব করেছে। ভবিষ্যতে আপনি যেই বাহিনীর হাতেই ক্ষমতা দেন না কেন, মাথায় রাখতে হবে তাকে যেন আবার প্রতিটি বুলেটের হিসাব দিতে হয়, প্রতিটি কর্মকাণ্ডের জবাব দিতে হয়, এবং যেই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তাদের যেই যেই মেজার নিতে হচ্ছে সেগুলো প্রত্যেকটা যেন আইন অনুযায়ী হয়, এবং আইনের কোনো ব্যত্যয় বা আইনের কোনো অতিরিক্ত প্রয়োগ যেন কোনো জায়গায় না থাকে। সো এই বিষয়গুলো যদি সরকার এনশিওর না করে, আজকে আপনি র্যাবকে বিলুপ্ত করছেন, কালকে যদি আপনি অন্য কোনো বাহিনীকে এরকম আমি একটু যোগ করি রুমিন ফারহানা, সেটি হলো যে পুলিশ একই অবস্থা হয়ে গিয়েছিল জবাবদিহিতা না থাকার কারণে। একদম। তো আপনি যদি আজকে র্যাব বিলুপ্ত করছেন কিন্তু আপনি পুলিশকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখছেন, তখন দেখা যাবে পুলিশ অস্বাভাবিক ক্ষমতা ব্যবহার করছে। 15 বছরে কি আমরা অস্বাভাবিক ক্ষমতা ব্যবহারের অনেক উদাহরণ দেখেছি। আমরা দেখেছি সাধারণ মানুষ যারা হয়তো কোনো না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ফৌজদারি অপরাধের শিকার হয়েছেন, ভিকটিম হয়েছেন, তারা থানায় গিয়ে একটা মামলা দায়ের করতে নাজেহাল হয়ে যাচ্ছেন, তদন্ত করে একটা চার্জশিট আসতে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল মামলাগুলো রকেটের গতিতে চলছে। আজকে আমার বিরুদ্ধে মামলা নাই, কালকে আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে, থানায় গিয়ে আমার সামনে বসে আমার নামে এজাহার লিখছে। সেই এজাহারও কোনো নতুন এজাহার না, আগের পুরনো যে এজাহারগুলো বিভিন্ন মানুষের নামে করা হয়েছে সেখানেই শুধু নাম, বয়স, পিতার নাম, ঠিকানা পরিবর্তন করে দিয়ে ভেতরের পুরো গল্প এক রেখে আমার নামে মামলা দায়ের হয়ে যাচ্ছে। তো এই যে অপব্যবহার করা, প্রতিটি বাহিনীকে দলের প্রয়োজনে, সরকারের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে ব্যবহার করা, এটা যদি চলতে থাকে, আজকে র্যাবকে নিষিদ্ধ করে আপনি খুব ভালো কোনো ফল বয়ে আসবে তা না। র্যাবের পরিবর্তে পুলিশ কাজ করবে, পুলিশ না কাজ করলে আপনি অন্য কোনো বাহিনী তৈরি করবেন যারা কাজ করবে। এই সংস্কৃতিটার পরিবর্তন না হলে, গুণগত পরিবর্তন যদি না হয়, তাহলে আসলে র্যাব বিলুপ্ত করে বা পুলিশের জায়গায় অন্য আরেকটা নাম দিয়ে বা পুলিশের পোশাক পরিবর্তন করে খুব বেশি কোনো লাভ হবে না। প্রফেসর সাইদ, র্যাব যদি বিলুপ্ত করেও দেওয়া হয়, আপনি জানেন
র্যাবের সদস্য কারা? সব বাহিনী থেকে এনে র্যাবটা তৈরি করা হয় সমন্বয়। এবং তারা তো বিভিন্ন বাহিনীতে তখন চলে যাবে, সেখানেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু হতে পারে। এটার কি হবে তখন? না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রুমিন ফারহানা বললেন, তাই না, যে আপনার এটা আসলে কোনো বাহিনীকে বিলুপ্ত করে যে আপনি খুব হ্যাঁ করার প্রয়োজন হতে পারে, করাও যেতে পারে, কিন্তু এটাই শেষ কথা না। এটা আপনি যদি ভাবেন যে এতে করে সব ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে শাসনটা কিভাবে চলছে। রাষ্ট্রের শাসন যদি হয় যে আইনের শাসন থাকবে না, যা খুশি তাই আমি যা বলবো এটাই আইন, এই যদি হয় রাষ্ট্রের শাসকদের দৃষ্টিভঙ্গি, তো তাহলে তো আপনি কোনো বাহিনী দিয়ে কোনো আইন দিয়ে কিছু হবে না। তাহলে আপনি হ্যাঁ আজকে র্যাবের আপনি পুলিশের পোশাক বদলে দেন, আপনি যা কিছু করেন, কোনো কিছু হবে না। সে কারণে আমার যেটা মনে হয় যে, আর আপনি ঠিকই বলেছেন যে ব্যক্তিরা তো রয়ে মানে এই বাহিনী না হয় বিলুপ্ত হলো, এরা ফিরে যাবে যার যার ওইখানেই। তো আমি বারবার বলছি যে যেমন বাহিনী হিসেবে ঠিক আছে, বাহিনী অপরাধ করেছে, এমনই অপরাধ করেছে বা জন্ম থেকে ইমিউনিটি ভোগ করেছে, এটাকে আর চলতে দেওয়া যাবে না। কিন্তু এই বাহিনীর ভেতরে যে ব্যক্তিরা এই ক্ষমতার চর্চা করেছে, সেটা একেবারে ধরেন আয়নাঘরের মানুষজনের গল্প যখন আপনি শোনেন, এখানে প্যারালালি অনেকগুলো গল্প ঘটছে। একটা হচ্ছে রাষ্ট্র চেয়েছে এই রাজনৈতিক পরিচয়ের মানুষকে তুলে আনতে, কিন্তু ভেতরে ভেতরে ছোট ছোট গল্প হচ্ছে পুলিশের ভেতরে, র্যাবের ভেতরে যেই লোকজনরা ওইটা এক্সিকিউট করছে, তারা আবার পরিবারের সাথে যোগাযোগ করছে, টাকা দাও, এত টাকা দাও, এত টাকা দিলে ছাড়া দেওয়ার ব্যবস্থা, নিশ্চিত জানে যে ছেড়ে দেওয়া হবে না, কিন্তু ওই টাকা পয়সা লেনদেনের ব্যাপার করছে। তাহলে ছোট 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 অনেকগুলো লেয়ারে ঘটনা ঘটতে থাকে। ফলে আপনি বাহিনী বিলুপ্ত করলেন, কিন্তু বাহিনীর সাথে যুক্ত যে মানুষজনরা যারা এটা এক্সিকিউট করেছে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, ক্ষমতার চোখে প্রিয় থাকার জন্য এবং ক্ষমতার অংশীদারিত্বের স্বার্থে যারা এটা করেছে, তাদেরকে তো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এই নজির যদি আমরা না তৈরি করতে পারি যে এগুলো করলে বাংলাদেশে শাস্তি পেতে হবে, এটা যদি না তৈরি করেন, তাহলে আবার কোনো বাহিনী নতুন করে ফ্রাঙ্কেনস্টাইন হওয়ার পথ খুলবে। একটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা আশা করি শেখ হাসিনার পরিণতি দেখার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যারাই সামনে আসবেন নেতৃত্বে, তারা এই ব্যাপারটাকে লক্ষ্য রাখবেন, জনগণের চাওয়ার, জনগণের আকাঙ্ক্ষা এবং মানে নিজেরা স্বৈরাচার হয়ে উঠলে তার পরিণতির ব্যাপারে সেটা যেমন আমরা মানে আইনের শাসনের ব্যাপারে তারা সৎ হবেন, যত্নবান হবেন, জবাবদিহিতা, নিজের জবাবদিহিতা নিজেরাই নিশ্চিত করতে চাইবেন। আর একটা দিক হচ্ছে যে যারা এর মধ্যে বিগত বছরগুলোতে, এবং এটা শুধু ধরেন এজেন্সি না, এটা শুধু র্যাব না, এটা শুধু সেনাবাহিনী না, এটা তো আমরা সেনাবাহিনীকে নিয়ে কথাই বলি না, এত স্পর্শকাতর, কিন্তু সেনাবাহিনীর মানুষজন কি এগুলোর মধ্যে এইসব অপরাধের মধ্যে জড়িত ছিল না? সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, আপনার স্পেশাল এজেন্সিগুলো আছে। এই এজেন্সিগুলোকে নিয়ে আমরা কবে কথা বলবো? ডিজিএফআই, এসবি, ডিবি, এদের নিয়ে যদি আমরা কথা না বলি, এখন যদি আমরা কথা না বলি, তাহলে কবে বলবো? তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা তো হচ্ছে এটা, এ বাদেও বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, যে বিচারপতিরা টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, যে আমলারা টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, তাদেরকে ধরবো না আমরা? প্রতিশোধ না, কিন্তু বিচার, ন্যায় বিচার। কারো প্রতি প্রতিশোধের কিছু নাই, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবো না আমরা? যারাই অপরাধী তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে বটম লাইন। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ব্যারিস্টার রুমিন ফারহানা, ভোটার তালিকা হালনাগাদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতভেদ আমরা দেখছি। বিএনপি বলছে যে একটু তাড়াতাড়ি ভোটার তালিকা করে ফেলা দরকার এবং বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই, কিন্তু জামাত ইসলাম বলছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করতে হবে। এই যে প্রবলেমটা দেখা দিল, আসলে দেখা দেওয়ার উদ্দেশ্যটা একটাই, সেটা হলো কেউ দ্রুত নির্বাচন চাচ্ছে, কেউ একটু ধীরে নির্বাচন চাচ্ছে। আপনি এই বিষয়গুলি কিভাবে দেখছেন? নির্বাচন একটি হতেই হবে বাংলাদেশে, এবং একটি পলিটিক্যাল গভর্নমেন্ট যত কম্পিটেন্টলি এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে পারে, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে কিন্তু খুব কম্পিটেন্টলি হ্যান্ডেল করা সম্ভব হয় না। আমি একটা ছোট উদাহরণ দেই। আমাদের একজন হিন্দু ব্রহ্মচারীকে নিয়ে বাংলাদেশ এবং ভারতে উত্তাল অবস্থা। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে ঠিক এই মুহূর্তে ওনাকে হয়তো গ্রেপ্তার করতো না। কেন করতো না? বিকজ এটা অযথা টেনশন তৈরি করবে, এটি অযথা অনেক বেশি প্রোপাগান্ডার সুযোগ করে দেবে। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি পার্শ্ববর্তী দেশ এবং
এই আমার নিজের দেশেও অনেকেই বসে আছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ তো পালিয়ে যায়নি, আওয়ামী লীগের তো লোকজন আছে বাংলাদেশ এবং তারা প্রতিনিয়ত চাইছে সরকারটিকে ব্যর্থ দেখাতে। সো এইরকম একটি সিদ্ধান্ত এরকম একটি সময়ে না নিলেও চলতো। 2 হচ্ছে বাংলাদেশ একটি জংশনে এসে দাঁড়িয়েছে। আমাদের 5ই অগস্টের যে অভূতপূর্ব বিজয়, এই বিজয়টি অনেকেই খুব ভালোভাবে নিতে পারেনি। অনেকের কাছেই মনে হয়েছে যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারলে, ডক্টর ইউনূসকে ব্যর্থ দেখাতে পারলে এবং পলিটিক্যাল অন্যান্য যে পার্টিগুলো আছে তাদের মধ্যে একটা কেওস তৈরি করে দিতে পারলে তারা কিছুটা অন্তত সান্ত্বনা পায়। সেই জায়গা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো কিছু ব্যাপারে ঐক্যমতে আসতেই পারে। নির্বাচন হচ্ছে সেরকম একটি ব্যাপার। নির্বাচন যে হতেই হবে এবং পলিটিক্যাল পার্টিগুলোই যে আগামীতে দেশের দায়িত্বভার গ্রহণ করবে এই ব্যাপারে তো আসলে কোনো দ্বিমত নেই। কবে হবে, কত তাড়াতাড়ি হবে বা কত ধীরে হবে, কিংবা কোন কোন সংস্কার করতে হবে নির্বাচন হবার আগে, কোন কোন সংস্কার নির্বাচিত সরকার করবে, এই বিষয়গুলো নিয়ে হয়তো কিছুটা মতদ্বৈততা আছে। এই মতদ্বৈততা আমি মনে করি আলাপ আলোচনার মধ্যে যদি সলভ করা যায় সেটাই সবচেয়ে ভালো এবং দেশ এবং জাতির রাজনৈতিক দল সকলের জন্যই সেটা মঙ্গলজনক হবে। আমরা একটা কথা কিন্তু সবসময় বলছি, পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশন এই কয়েকটি জায়গায় যৌক্তিক সংস্কার যদি না করা হয় তাহলে আমাদের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন আশা করা সম্ভব নয়। কিন্তু এখন যদি আপনি সকল সংস্কারে হাত দেন, বিকজ সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া এবং গত 15 বছরে সকল প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে, এমনভাবে ভাঙা হয়েছে যে এখান থেকে গড়ে তোলা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং পরবর্তীতে যে পলিটিক্যাল গভর্নমেন্টটা আসবে সে যে আপনার সকল সংস্কার রেখে দেবে তেমন তো নাও হতে পারে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমরা এই অনুষ্ঠানে এই প্রশ্নগুলো অনেক রাজনীতিবিদদের কাছে করেছি। সমস্যা হলো সেটি হলো রাজনীতিবিদরা বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং এটা চলতে থাকবে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু একদম আস্থা নেই। তারা ধরেই নিয়েছে যে পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট আসলে আর কোনো সংস্কার হবে না, আগে যা ছিল তাই হবে। এই যে আস্থাহীনতা, এটাকে আপনারা দূর করবেন কিভাবে? আস্থাহীনতার পেছনে কারণও আছে। আমরা তো দেখেছি বিগত 15 বছরে কি হয়েছে, এর আগেও আমরা দেখেছি। সবসময় যে জনগণের ইচ্ছার প্রতিফলন আমরা দেখেছি রাজনৈতিক সরকারগুলোতে তেমন নাও হতে পারে। আমি রেজওয়ানা আপার একটা ইন্টারভিউ শুনছিলাম, ওখানে উনি বলেছেন যে এত কিছু তাহলে আমাদের কেন করতে হচ্ছে, এতদিন তো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, তারা কেন করতে পারেনি? হ্যাঁ, ভ্যালিড কোয়েশ্চেন, কেন তারা করতে পারেনি? করতে পারেনি বলে আগামীতেও করতে পারবে না তেমনটি নাও হতে পারে, 1। 2 হচ্ছে যদি আগামীতে তারা করতে না পারে, আপনার হাতে তো ভোটের সেই ক্ষমতাটা দেওয়া আছে, আপনি তাদেরকে 5 বছর পর বদল করে ফেলবেন। এবং আমরা যদি একটা ইলেকটোরাল প্রসেসে ঢুকতে পারি যেখানে 5 বছর পর পর প্রতিটি সংসদ সদস্যকে দাঁড়াতে হবে জনগণের মুখোমুখি, যে তারা যদি তাদের খতিয়ান নিয়ে তারা কি করেছে 5 বছর, তারা যদি একটি মানে আকর্ষণীয় খতিয়ান জনগণের সামনে পেশ করতে না পারে, জনগণ তাকে ভোট দেবে না। এইটুকু অধিকার আদায়ের জন্যই তো আসলে এত রক্তপাত, এত আন্দোলন, 15 বছরের এত নির্যাতন সহ্য করা। মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দাও। ভোট যখন মানুষ দিতে পারবে তখন কিন্তু এই যে একটা আনসার্টেনিটি, যে রাজনৈতিক দলগুলো কথা দিচ্ছে কিন্তু এই কথা রাখবে কিনা, রাজনৈতিক দলগুলো তো অতীতে ওয়াদা ভঙ্গ করেছে, এখনো ওয়াদা ভঙ্গ করবে কিনা, এই যে একটা মানুষের মনে প্রশ্ন, এটা কিন্তু অনেকটাই কমে আসবে যদি মানুষের হাতে ওই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায়। প্রফেসর সাইদ, ভোটার তালিকা নিয়ে যে মতভেদটা দেখা দিয়েছে, আসলে আপনি কোন পক্ষে? প্রথম কথা হচ্ছে ভোটার তালিকা একটা টেকনিক্যাল ব্যাপার, এটা তো মানতেই হবে যে আর সকল কিছু নষ্ট করার মতো ভোটার তালিকাটাকেও নষ্ট করা হয়েছে চূড়ান্তভাবে। হ্যাঁ, এবং সেটা নিয়ে কাজ করতে হবে, কিন্তু মানে এবং সেটা নিয়ে যতটুকু সময় লাগবে। যারা অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন তারাও কেউ অস্বীকার করবে না যে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এবং যত দ্রুত সম্ভব আসলে নির্বাচিত সরকারের কাছে ফিরে যেতে হবে। ওই যেটা বলছিলেন যে রাজনীতিবিদদের ব্যাপারে আস্থাহীনতা আছে, হ্যাঁ, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বাংলাদেশের মানুষ রাজনীতির এত বুকপিট এত রকম দেখে ফেলেছে। 90-এ 3 জোটের রূপরেখা যাকে অস্বীকার করে, ধরেন বিএনপি তখন একটা সব বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভালো নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতা এসেছিল এবং তাদের হাতে ভালো আসন সংখ্যা ছিল, সবই ছিল। তারা তখন যদি জনগণের ওটা তখন তারা করতে পারতেন তাহলে, বা করতেন তারা,
ওই রাজনৈতিক সদিচ্ছা যদি তারা দেখাতেন। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, হ্যাঁ, শিক্ষকদেরকে জেলে ভরলো, ছাত্রদের উপরে নিপীড়ন করলো, ইত্যাদি ইত্যাদি নানা কিছু করলো, কিন্তু তারা কোথায় ফেল করলো? কিছুতেই তারা কিভাবে তারা কিছুতেই বাজারের উপর কোনো নিয়ন্ত্রণ তৈরি করতে পারলো না। হ্যাঁ, কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর থেকে ওই সহযোগিতার বাজারের সিন্ডিকেট রাজনৈতিক দলের হাতে। এখন ধরেন ডক্টর ইউনূসের সরকারের ব্যাপারে আমার এটাই হচ্ছে সবচেয়ে বড় নালিশ, যে ডক্টর ইউনূস সরকার এসে থেকে রাজনৈতিক দলগুলোর সাথে একটা কার্যকর অর্থবহ সম্পর্ক তৈরি করতে পারেন নাই, চান নাই, হয়তো বিশ্বাস করেন নাই। ধরেন ওনারা সিভিল সোসাইটির মানুষ, এনজিওর মানুষ, ওনারা ভেবেছেন রাজনীতিবিদরা করাপ্ট, রাজনৈতিক ব্যবস্থাটা করাপ্ট হয়ে গেছে। কিন্তু একথা তো মানতেই হবে যে সারা দেশ জোড়া নেটওয়ার্ক যদি কারো থাকে সেটা রাজনৈতিক দলগুলোর আছে। সবচাইতে দুর্বল রাজনৈতিক দল যেটা, তারও যে নেটওয়ার্ক আছে, একটা এনজিওর তো সেই নেটওয়ার্ক নাই। তো সুতরাং বড় কথা হচ্ছে এটা মেনে নিতে হবে, এটা মেনে নিয়ে তাদের সাথে কার্যকর, এই যে ধরেন সন্ত্রাসের সিন্ডিকেট, এই যে ধরেন দ্রব্যমূল্যের, হ্যাঁ, বাজারের সিন্ডিকেট, আমরা শুনছি সিন্ডিকেটের হাত বদল হচ্ছেই তো। হাত বদলটা যখন হয় স্থানীয় পর্যায়ে, তখন কখনো কখনো এমনভাবেই হয় যে এমনকি দলের কেন্দ্রীয় নেতৃত্বেরও সবসময় নিয়ন্ত্রণ থাকে না, সেখানে দল ছাড়া যে সরকার, তার পক্ষে তো আরোই এটা অসম্ভব। তো আমি মনে করি যে সে কারণে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা দরকার। কিন্তু আমি এটাও মনে করি সংস্কার কতগুলো, যেটা রুমিন 3টা সংস্কারের কথা বলেছেন, পুলিশের কথা বলেছেন, জনপ্রশাসনের বললেন, আর হচ্ছে নির্বাচন কমিশনের, আমি বলবো সাথে সংবিধান। আপনি মনে রাখবেন সংবিধানের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এরকম লাগাম ছাড়া নিরঙ্কুশ ঐশ্বরিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল, যেটা নিয়ে আসলে কথা আছে। এবং এই সরকার যখন পতন হচ্ছিল, এই পতনের আগে পরে কিন্তু আপনি দেখবেন বহু মানুষ ব্যক্তিগতভাবে, গোষ্ঠীগতভাবে, সংগঠনগতভাবে সংবিধান নিয়ে তাদের ভাবনা, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়াতে তুলে ধরেছে। তার মানে কি, মানুষ চায়, মানুষ চিন্তা করছে, সংবিধান নিয়ে পড়াশোনা করছে, চিন্তা করছে, কথা বলছে। তো এই জায়গাটা আমার মনে হয় কিছু জিনিস সংস্কার করার পরে নির্বাচন হবে। কিন্তু এই ব্যাপারেও আমার একটা পরিষ্কার বক্তব্য, আমি মনে করি যে বর্তমান সরকারের ভাবাই উচিত যে তারা কি কি জিনিস স্পেসিফিক্যালি সংস্কার করতে চান এবং কতটুকু সংস্কার হবার পরে তারা নির্বাচনে যেতে পারেন, এবং তার একটা সম্ভাব্য টাইমলাইন কি হতে পারে। এর আগের টক শোতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এখানে ছিলেন, তিনি তখন আমার এই কথার উত্তরে বলেছিলেন যে আমরা রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার মতো একটা সময় বলে দিতে চাই না যেটা আমরা রাখতে পারবো না। কিন্তু আপনি তো আসলে ধরেন প্রত্যেকটা কমিশনকে আপনি একটা সংস্কার কমিশনকে আপনার সময় বেঁধে দিয়েছেন। আগামীতেও আপনি কি কি সংস্কার করবেন আপনি একটু হাতে বেশি সময় রেখেই বলেন, এবং তারপরে একটা সম্ভাব্য ডেডলাইন বলেন। আমরা মুখে মুখে ডেডলাইন শুনি, একজন উপদেষ্টা হঠাৎ করে আলটপকা এখানে একটা কথা বলে দেন, হ্যাঁ, তো ওগুলো আমরা শুনতে চাই না। ওগুলো আওয়ামী লীগের মন্ত্রীরাও 4 জন 4 জায়গায় 4 রকম কথা বলতো, এগুলো কথার কোনো দাম নেই। সেন্ট্রালি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আশ্বাস জনগণের জন্য, এবং রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আস্থার সম্পর্কটা তো জরুরি। আমি বরং বলবো রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দিতে হবে যে তারা যে নির্বাচনের জন্য চাপাচাপি করছে না, অন্তত এইটুকু শিক্ষা যে বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস থেকে তারা নিচ্ছেন যে ক্ষমতা যাওয়ার জন্য চাপাচাপি করার চাইতে এখন এই সরকারকে শক্তিশালী করা, এই সরকারকে সব রকম সহযোগিতা দেয়া, হ্যাঁ, ভারত প্রশ্নে যেভাবে ঐক্যবদ্ধ পজিশন বাংলাদেশ দেখিয়েছে, যে মানে কালেকটিভ উইজডম আমার দেশ দেখিয়েছে, আমার রাজনৈতিক দলগুলো দেখিয়েছে, এটার কোনো তুলনা হয় না। তা এইটাকে এই সরকার যদি ব্যবহার না করতে পারে, আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যে যতটুকু সময়ই লাগুক, যতটুকু সময়ই তারা থাকুক, যা যা সংস্কারই তারা করুক, রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলাপ আলোচনা, প্রকৃত আস্থার সম্পর্ক, লোক দেখানো, সাংবাদিককে দেখানো চা খাওয়ার আলাপ না, প্রকৃত কার্যকর সম্পর্ক তৈরি করার মধ্যে দিয়েই এটা করা সম্ভব। আমি নির্বাচনের পক্ষে, কিন্তু অবশ্যই তার আগে কতকগুলো সংস্কার করতে হবে নির্দিষ্টভাবে। ব্যারিস্টার রুবিন, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেনি। বিএনপি থেকে বারবার এই বিষয়ে দাবি জানানো হয়েছে, কিন্তু তারা এই বিষয়ে চুপচাপ রয়েছে। আপনার কি মনে হয়? আপনার কাছে প্রশ্নটা করার কারণ হলো আপনি একজন রাজনীতিবিদ, একই সঙ্গে আপনি রাজনীতির বিশ্লেষণও করেন। আমরা আপনার কাছ থেকে শুনি। এখানে অনেকগুলো তত্ত্ব বাতাসে আছে কেন তারা এখনো নির্বাচনের তারিখ দিচ্ছে না। প্রাথমিক এবং প্রথম তত্ত্ব হলো, হয়তো আমি জানি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সম্মান বিশ্বব্যাপী, সেটার তো একটা মূল্য আছে, তাই না? উনি হয়তো একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছেন সমস্ত বিশ্বের বুকে যে তিনি বাংলাদেশকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন। তিনি যে সুযোগটি পেয়েছেন, এই সুযোগ তো আসলে নাও আসতে পারতো, এবং তিনি নিজেই বলছিলেন যে জেলের গেট আর ক্ষমতার দরজা,
এত এপিটোপিট এত ক্লোজ তার জন্য ছিল যে এটা না হলে ওটা হতো, ইনএভিটেবল ছিল তার কারাগারে যাওয়া। তো সেই জায়গা থেকে একটা বিরাট সুযোগ কিন্তু তিনি পেয়েছেন। হয়তো তিনি চাইছেন বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনন্য উচ্চতায় নিতে, হয়তো তিনি চাইছেন আমাদের সংবিধান, আমাদের প্রতিষ্ঠানগুলো, এই জায়গাগুলোতে একটা দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসতে, এবং তারপরে তিনি নির্বাচনের দিকে হাঁটতে চাইছেন। এটি একটা অ্যানালিসিস, একটা স্পেকুলেশন। আরেকটা স্পেকুলেশন এরকম হতে পারে যে হয়তোবা এই মুহূর্তে নির্বাচন হলে, দেখুন দের ইজ এ এলিফ্যান্ট ইন দ্য রুম, আমরা কেউ স্বীকার করতে চাই বা না চাই, একটা বড় প্রশ্ন সামনে আছে। প্রশ্নটি হচ্ছে অমীমাংসিত, আওয়ামী লীগ কি নির্বাচনে আসতে পারবে কিনা। দেশের একটা বৃহৎ অংশের মানুষ খুব শক্তভাবে বলছে আওয়ামী লীগ আগামী কোনো নির্বাচনে এই মুহূর্তে অন্তত অংশ নিতে পারবে না। আবার একই সাথে আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমর্থক আছেন তারা বলছেন এত বড় একটি রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ রাখলে 14-18-তে যা হয়েছে বা 24-এ যা হয়েছে তার চেয়ে ভিন্ন কিছু আমরা আশা করছি না। সো এই একটা ডিলেমা তো এর মধ্যে আছে, কারণ তার সঙ্গে যারা কাজ করছেন তারা প্রতিনিয়তই বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না, কিন্তু আরেকটা ফোর্স চাইছে যে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল আপনি নির্বাচনে না আনলে তো এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং আজ থেকে একটা হিস্ট্রি তো আসলে আজকের হিস্ট্রি আজকে না, আজকের হিস্ট্রি 20 বছর পরে যখন ফিরে তাকানো হবে তখন বলা হবে যে 18 বা 24-এর সাথে বা 14-র সাথে এই নির্বাচনটির কি বা পার্থক্য, গুণগত তো কোনো পার্থক্য না, এটা আমরা আর মামুরা টাইপের নির্বাচন। সো এটা একটা বড় প্রশ্ন যেটার ফয়সালা আমি জানি না সরকারের কাছে আছে কি। এইখানে একটা বিষয় রয়েছে, সেটি হলো জুলাই বিপ্লব সহ গত 16 বছরে যে বাংলাদেশের সংগঠিত প্রতিটি গণহত্যা, গুম, খুন ও জুলুমের বিচার না হওয়া পর্যন্ত দেশের নির্বাচন বিরোধিতা করেছে কেউ কেউ। আমি দেখেছি সেটা হলো উনি বলেছেন বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, আমি এবং উনার এই দাবি কিন্তু উনার না, আরো কিছু কিছু রাজনৈতিক দলেরও দাবিটা রয়েছে। এবং আপনার সাথে যে কথাটা প্রসঙ্গটা উঠিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না, এইটা ছাড়া কিন্তু আওয়ামী লীগের নির্বাচন আনা কঠিন। আগে বিচারটা হতে হবে তাদের, সার্টেনলি বিচার হতে হবে। কিন্তু আপনি তো জানেন যে তাদের অপরাধ সমুদ্র সমান অলমোস্ট। হ্যাঁ, আপনি শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলের চক্ষু বক্ষু পর্যন্ত যদি বিচার করার পর অপেক্ষা করেন যে ওই বিচার শেষ হবে, অ্যাপেলেট ডিভিশন থেকে রায় হবে, রায় কার্যকর হবে, তারপরে নির্বাচন, তাহলে আপনি আগামী 30 বছরেও কোনো নির্বাচন পাবেন না। মানে আর ইউ রেডি ফর দ্যাট? আপনি কি আসলে 30 বছর 20 বছর অপেক্ষা করবেন? বাংলাদেশের এক্সিস্টিং জুডিশিয়াল সিস্টেম এবং এক্সিস্টিং পুলিশের যেই তদন্ত প্রক্রিয়া সকল কিছু মাথায় নিয়ে আমি বলছি যে আগামী 20-25 বছরে তাহলে আপনি নির্বাচনের কথা বাদ দেন, এটাও তো আপনি খোলাখুলি বলছেন না যে ঠিক আছে সকল বিচার হবে, 20 বছর 25 বছর 30 বছর যা লাগে আমরা করব, তারপরে আমরা নির্বাচন দেব, সেটাও তো বলার সাহস আপনি দেখাচ্ছেন না। সো নির্বাচন যেমন চলবে একসাথে বিচারও চলবে। মানে আমরা ভাত খাই বলে কি ঘুমাই না, কিংবা ঘুমাই বলে কি সকালে জেগে অফিস করি না, করি তো, সবই করি। সো সব প্রক্রিয়া একসঙ্গেই চলতে পারে, একটার সঙ্গে আরেকটার কোনো কনফ্লিক্ট নাই। আর তৃতীয় যেটা আমি বলতে চাইছিলাম, যেটা আপনি এই মাত্রই তুললেন বিচারের কথা, যে বিচার চলবে, কিন্তু একই সঙ্গে আমাদের ভুলে গেলে চলবে না এই সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে। এবং শুধু শেখ হাসিনা, ঠিক আছে শেখ হাসিনা না হয় 5 তারিখে পালিয়ে গেছে, সরকার গঠিত হয়েছে 8 তারিখে, কিন্তু শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রীরা, ওবায়দুল কাদের, 800 সামথিং যারা সেনা সদরে ছিল, যেটা সেনাবাহিনী নিজেরাই স্বীকার করেছে যে এতজন তাদের হেফাজতে আছে, তারা কোথায় গেল? তারা ভোজবাজির মতো কোথায়? ওবায়দুল কাদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান, তিনি কোথায়? তো এই মানুষগুলোকে আপনি বিচারের আওতায় আজকে 5 মাস 4 মাস হয়ে গেল আপনি আনেন নাই, কিন্তু আপনি বলছেন বিচার ছাড়া করবেন না। আর যেটা বলছিলেন কেউ আগে চাইছে কেউ পরে চাইছে, এটার কারণও খুব পরিষ্কার। কারণ কিছু দল মনে করছে যে এখনই যদি নির্বাচন হয় তারা এককভাবে নির্বাচন করতে চাইছে এবং তারা স্বপ্ন দেখছে যে তারা একটি সরকার গঠন করবে, কেউ কেউ বলছে। আবার কেউ কেউ মনে করছে না, একটা বড় সিট নিয়ে, একটা বেশ ভালো আসন সংখ্যা নিয়ে তারা সংসদে যেতে পারবে। যত সময়ে দেয়া হবে তাদের জন্য কিন্তু গোছানোটা সহজ হবে, এবং যত সময় যাবে তারা আরো বেশি ভালোভাবে সংগঠিত হতে পারবে। সো তারা চাইবে নির্বাচন দেরিতে হোক। অন্যদিকে বিএনপির মতো যে রাজনৈতিক দলগুলো আছে তারা জানে যে মাঠের এখন বর্তমানে যে অবস্থা, আজকে বা কালকে নির্বাচন হলে বিএনপি একটা ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যেতে পারবে। সো সে তার ক্যালকুলেশন থেকে একটা দ্রুত নির্বাচন চাইবে। এবং এটার মধ্যে আমি দোষেরও কিছু দেখি না, প্রত্যেকটা দল তার রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই
নির্বাচনের তারিখ ঠিক করতে চাইবে, কিন্তু প্রত্যেকের স্বার্থ যেহেতু এক বিন্দুতে মিলছে না, সো আলাপ আলোচনার ভিত্তিতেই নির্বাচনটি কবে হবে এটা ঠিক করতে হবে, এবং খুব বেশি দেরি করাও কিন্তু মানুষের জন্য শুভ বার্তা বয়ে আনবে না। আমাদের 1/11-এর এক্সপিরিয়েন্স আছে, আমাদের বিরাজনীতিকরণের দিকে হাঁটবার এক্সপিরিয়েন্স আছে, আমাদের রাজনৈতিক দলগুলোকে ভাঙবার ষড়যন্ত্রের এক্সপিরিয়েন্স আছে। কিপিং অল দোজ ইন মাইন্ড, আমাদের মনে হয় যে একটা রোড ম্যাপ যদি দিত এই সরকার, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, 4 মাসেও কি সরকার একটা প্ল্যান আমাদেরকে দিতে পারছে না? আমি সরকার বলতে পারি আমরা তো রাজনৈতিক দলের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশনে আছি, না আমি রাজনৈতিক দলের সাথে কমিউনিকেশনের কথা বলছি না, জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমারও তো জানবার অধিকার আছে যে এই সরকারের পরিকল্পনা কি, স্যারেরও জানবার অধিকার আছে এই সরকারের পরিকল্পনা কি। নির্বাচন কবে, শুধু নির্বাচন না, শর্ট টার্মে সরকার কি কি করতে চায়, কোন কোন সংস্কার করতে চায়, কতদিন মেয়াদে এই সংস্কারগুলো করতে চায়, মধ্যম মেয়াদে সরকার কি কি পরিবর্তন আনতে চায়, কোন কোন জায়গায় হাত দিতে চায় এবং সেটার জন্য তারা কত সময় চায়, দীর্ঘমেয়াদে সরকার কি পরিকল্পনা করছে, কোন কোন ক্ষেত্রে সংস্কার আনতে চাইছে, কত সময় তারা এর জন্য ব্যয় করতে চাইছে। এই পরিষ্কার একটা ট্রান্সপারেন্ট একটা চিত্র যদি আমাদের সামনে থাকে, তাহলে কিন্তু কথায় কথায় ষড়যন্ত্র, কথায় কথায় ডিল নকশা, কথায় কথায় দেশি বিদেশি ষড়যন্ত্র, এই কথাগুলো আর আমাদের শুনতে হয় না। পরিষ্কার করুক। আর যেহেতু আমরা বিশ্বাস করতে চাই যে এই সরকারে যারা আছে তারা প্রত্যেকে যার যার ক্ষেত্রে সফল, এবং জাস্ট বিকজ একটা ক্ষমতায় থাকা বা একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাই তাদের কাছে মোক্ষ লাভের মতো নয়, এটা প্রমাণ করবার জন্য তো তাদের ক্লিয়ার কাট একটা আইডিয়া আমাদের দেওয়া উচিত। প্রফেসর সাইদ, এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করার পেছনে কেউ কেউ বলছেন যে হয়তো সময়ের ফেরে বা সময় পেলে কোনো রাজনৈতিক নতুন শক্তির উদ্ভব ঘটবে। সেটা তো আসলে সময়ই বলবে, কিন্তু ঘটতেই পারে। আমরা নানা সময় শুনেছি যে আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে ছাত্ররা একটা নতুন রাজনৈতিক সংগঠন, বিএনপির মধ্যে অন্তত এই আশঙ্কাটা রয়েছে, স্বীকার করুক বা না থাকতে পারে। বিএনপি বা অন্যদেরও এত খুশি হওয়ার কিছু নেই, কারণ মাঠে যখন একটা রাজনৈতিক নতুন শক্তি আসবে তখন সে তো সবারই জন্যই কম্পিটিটর। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে হ্যাঁ যেগুলো আসলে রুমিন ফারহানা তো পরিষ্কার করে বলেই দিলেন যে কেউ কেউ চাইছে একটু দেরিতে করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দল চাচ্ছে একটু দেরিতে। এখন ধরুন আমি এমন কথাও শুনেছি যে কেউ কেউ বলেছে, একদম সাধারণ নাগরিকদের মধ্যে কেউ কেউ বলেছে যে কেন এখনই নির্বাচন দিলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, প্রায় হ্যাঁ একদম নিরঙ্কুশ মেজরিটি পাবে, যেটা উনি বলছিলেন হ্যাঁ যে ব্রুট মেজরিটি পাবে। সেটা কি দেশের জন্য ভালো হবে কিনা? একদম আনকোয়েশ্চেনেবল অথরিটি কোনো দলের হাতে আবার চলে যাওয়া, আবারও আরেকটা মানে ওইরকম প্রশ্নহীন একটা জায়গায় কোনো একটা সরকার যেয়ে বসবে। তো এই নানা রকমের ভাবনা চিন্তা আছে। এটা সত্যি যে যেহেতু মতৈক্য নাই, আলাপ আলোচনার কোনো বিকল্প নাই, এবং অবশ্যই সরকারে যারা আছেন তাদের একটা সে আছে, তারা নির্বাচিত না, তারা জনপ্রতিনিধি না, এ কথা সত্য। কিন্তু আমি বারবার জোর দিয়ে বলি বাংলাদেশের অনেক নির্বাচিত সরকারের চাইতে এই সরকারের গণভিত্তি অনেক শক্তিশালী, কেননা তারা গণ আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত। কিন্তু এই সরকার লায়াবল হচ্ছে গণ আন্দোলনের কাছে, তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, জনগণের কাছে তাদেরকে ফিরতে হবে বা জনগণের কাছে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। সেই কারণেই তারা একই সাথে তাদের যেমন জবাবদিহিতা আছে, তাদের হাতে কর্তৃত্বও আছে। কর্তৃত্বটা সদ্ব্যবহার তারা করবেন, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে আমরা সবাই সেটাই প্রত্যাশা করি, এবং সেটা হচ্ছে ঠিক আছে তাদের সময় লাগবে, সেই সময়টা ঘোষণার জন্য যেটুকু সময় তার নিতে হয়। আমি ফোর্সই করতে পারছি না, আমি দেখে নিচ্ছি, আচ্ছা একটু সময় নেই, দেখে নিয়ে আমি বলছি যে আমাদের এতটুকু, আমরা মাসখানেক পরে, 2 মাস পরে, 3 মাস পরে বলতে পারবো যে আমরা ঠিক কবে নির্বাচনের সম্ভাব্য একটা টাইম ফ্রেম আমরা বলতে পারবো, বা পথরেখাটা আমরা বলতে পারবো। এইটাও তো অন্তত আমরা আশা করি। আর সেটার জন্যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় না আনলে কোনোভাবেই হবে না, আস্থায় আনতে হবে। এটা একদম পরিষ্কার, যেটা রুমিন নিজে একটা বড় রাজনৈতিক দলের সদস্য হিসেবে রুমিন যেটা বলছেন এটা একদম পরিষ্কার, সবাই সব জানে, তাই না? কেন বিএনপি দ্রুত চায় আর কেন জামাত চায় না, এটা আমরা সবাই বাংলাদেশে এখন জানি। হ্যাঁ, তো এই তো হচ্ছে বড় দুটো রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশে। তাহলে আমাদের কথা হচ্ছে যে এই চাওয়া না চাওয়ার মধ্যে জনগণের কল্যাণ নিহিত কোথায়, বা রাষ্ট্রের কল্যাণ নিহিত কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যারা বসে আছেন তারা তাদের ঘাড়ে এই দায়িত্বটা আছে যে জনগণের ভালো মন্দ দেখভাল করে, চিন্তাভাবনা করে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সংস্কার করা দরকার সেগুলো করে একটা নির্বাচনের রোডম্যাপ তারা দিক। এটুকু তো জনগণ চাইবে, রাজনৈতিক দলগুলো চাইবে, নাগরিকও চাইবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে কথা বলছেন প্রফেসর সাঈদ ফেরদৌস এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানা, আপনি জানেন যে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির একসঙ্গে কোনো অনুষ্ঠানে বসছে না। একসঙ্গে বসতে শিবিরের পক্ষ থেকে নয়, ছাত্রদলের পক্ষ থেকে আপত্তি রয়েছে। আমরা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপরিচালিত স্বাধীনতা চত্বরে ডায়ালগ ফর ডেমোক্রেসির একটি সংলাপে দেখলাম সেখানেও ছাত্রদল অনুপস্থিত। এই যে ছাত্রদলের অনুপস্থিতি, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এই অনুপস্থিতির বিষয়টি বিচ্ছিন্ন নয়, কারণ এর আগে আমরা দেখেছি যখন চিফ অ্যাডভাইজারের অফিস বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বসেছে তখন কিন্তু তারা ছাত্রদলকে দাওয়াত করেন নাই। তখন সেখানে অনলি বোধহয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছিলেন, অ্যাজ ইফ তারা হচ্ছেন স্পোকস পারসন এবং তারা মেসেজটা ডেসিমিনেট করবেন। একটা বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে ডেফিনেটলি এটা খুব ভালো লাগবার মতন বিষয় নয়। আমার মনে হয় ঐক্যের যেই বিষয়টি, যে স্পিরিটটি আমাদের শুরুতে ছিল, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু হোঁচট খাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যখন হাসিনা খেদাও মুভমেন্ট এক দফায় গেছিলাম, বাংলাদেশের 17 কোটি মানুষ গিয়েছিল, তখন কিন্তু কে ছাত্রদল করে, কে শিবির করে, কে ছাত্রমৈত্রী করে, কে ছাত্র ফেডারেশন করে, এগুলো আমরা কেউ কিন্তু তাকায় দেখি নাই, এবং তখন আমরা সকলেই মাঠে ছিলাম এক দফা নিয়ে। আমার মনে হয় এখন বাংলাদেশ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এখনো কিন্তু আমাদের এক দফা, দেশকে গঠন করো। কারণ দেশকে এত ভাগে ভাগ করা হয়েছে গত 15 বছর, বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, পাকিস্তান প্রেমী, ভারত প্রেমী, এত কিছুর ভিড়ে না আমরা বাংলাদেশ প্রেমী হারিয়ে ফেলেছিলাম। সো এই 15 বছরের যেই বিভাজন, যেই ঘৃণা, যেই রাগ, যেই ক্ষোভের চাষ হয়েছে রাজনীতির ময়দানে, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য সহিষ্ণুতা, ঐক্য এবং ধৈর্য, এটার আসলে কোনো বিকল্প নাই। আমি সকল ছাত্র সংগঠনকেই বলবো, সেটা শুধু ছাত্র শিবির বা ছাত্রদল বা ছাত্র ফেডারেশন, আমি সকলকেই বলবো যে বাংলাদেশটা কিন্তু সবার। হয়তো তোমার দল একভাবে ভাবছে তাতে রাষ্ট্রের কল্যাণ হবে, আরেকটি দল হয়তো ভিন্নভাবে ভাবছে তাতে রাষ্ট্রের কল্যাণ হবে, কিন্তু দিন শেষে রাষ্ট্রের কল্যাণটাই কিন্তু সকলের কাম্য। সো এই একটা জায়গায় আমার মনে হয় এক দফায় আসা উচিত, এবং রাষ্ট্র গঠন, আগামীর রাষ্ট্রটা কেমন হবে সেটা গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত, এবং কোন কোন এজেন্ডা আমরা বাস্তবায়ন করব, কিভাবে আমরা একটি সফল রাষ্ট্রের দিকে যাত্রাটা শুরু করব, সেটাও আমার মনে হয়। আমরা এরপরও আরেকটি ঘটনা দেখেছি, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কোনো প্রোগ্রামের ঘোষণা দেয় এবং সব রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন আছে তাদেরকে যখন আমন্ত্রণ জানায়, তখন সেখানে শিবির হাজির থাকলে ছাত্রদল যায় না। এই সংকটটা কেন তৈরি হলো? আমি এই সংকট কেন তৈরি হলো সেটা ছাত্রদল এবং ছাত্র শিবিরই ভালো বলতে পারবে। আমি এটার ভেতরের কথা জানি না কি কারণে তৈরি হয়েছে। তবে যে কোনো দূরত্বই এই মুহূর্তে দেশের জন্য মঙ্গলজনক নয়, কারণ দেশটি সবার। এই 15 বছর নানান রকম অত্যাচারের শিকার বাংলাদেশে আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী ছাড়া সকলেই সাফার করেছে। সো আগামীর বাংলাদেশটা যেন সকলের হয়। আমরা তো একটা অংশকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিতে পারবো না। যেভাবে আওয়ামী লীগ বলতো নির্মূল করে দেব, নির্মূলের রাজনীতির কথা যেভাবে বলতো, আমরা কি আবারও সেই একই নির্মূলের রাজনীতি চাই, না আমরা সহিষ্ণুতার বাংলাদেশ চাই? আমাদের বাংলাদেশটা তো একটা সময় সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও কোথাও একটা ঐক্য ছিল। এতটা ঘৃণা, এতটা অসহিষ্ণুতা তো রাজনীতির মাঠে ছিল না। ইভেন আমরা তো 2005-06 পর্যন্ত বলবো যে এভাবে নির্মূলের রাজনীতি তখনও হয়নি, গত 20 বছরে যেটা হয়েছে। তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রফেসর সাঈদ, ছাত্রদল এবং ছাত্র শিবিরের এই যে বিভেদটা দেখা দিয়েছে, সেটা কিন্তু আপনার ইউনিভার্সিটি থেকে শুরু, জাহাঙ্গীরনগর থেকে। সেখানে কিছু ছাত্র সংগঠন শিবির উপস্থিতি চায় না এবং তাদের সঙ্গে যোগ দিয়েছিল ছাত্রদল, সেখান থেকে শুরু হলো। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? 5ই আগস্ট পরবর্তী শেখ হাসিনা ছিল, তার বিরুদ্ধে আমরা সবাই এককাট্টা ছিলাম। শেখ হাসিনা চলে গেছে, আমরা অনেকেই ভাবছি যে এখন আমাদের লাভের বখরা হিসাব করে নেওয়ার সময় চলে এসছে। হ্যাঁ, এই যেমন আমরা নির্বাচনের তারিখ প্রসঙ্গে বলছিলাম যে প্রত্যেক দল তার দিকে তাকিয়ে ভাবছে ব্যাপারটা, কিন্তু এর বাইরেও তো আসলে জনগণের কথা ভাবার আছে এবং বৃহত্তর, এবং সেটা সেই ধৈর্যটুকু মানে আমরা তো সবার কাছ থেকে। তো ফলে যেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভেদ আছে, বিভেদ থাকবে, কিন্তু এই বিভেদ সমেত হ্যাঁ কতগুলো ব্যাপার আছে
ধরেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করেছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা কথাটাকে এমন হাস্যকর পর্যায়ে নিয়ে গেছিল যে এখন চেতনা শব্দটা উচ্চারণ করা মাত্রই, গত 10 বছর ধরে বোধহয় কাহিনী চলতেছে যে চেতনা শব্দটা উচ্চারণ করা মাত্রই একজন আরেকজনের দিকে তাকায় ফ্যাক করে হেসে ফেলে। হ্যাঁ, তার মানে এটা এত ফার্স্টিক্যাল পর্যায়ে চলে গেছিলো। তো আমরা সেটা চাই না, কিন্তু মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের বাইরে গিয়েও মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তো আমাদের থাকবে। তাহলে জামাতে ইসলামের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ছিল 5ই আগস্টের পরে, যখন কিনা আমরা সবাই ইনক্লুসিভ হওয়ার কথা বলছি। জামাতে ইসলামের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল তাদের রাজনৈতিক অবস্থানটাকে, 71 প্রসঙ্গে তাদের অবস্থানটাকে একটা স্বচ্ছ সৎ একটা পজিশন ব্যক্ত করা, যে আমরা রাজনৈতিক কারণে এই করেছিলাম, সেটা ভুল হোক ঠিক হোক ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক ইত্যাদি। কিন্তু জামাতে ইসলামী নানা সময় বলো, যদি আমরা, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলছিলেন, যদি আমরা করে থাকি, তো এটা তো ঠিক, এটা একটা ট্যাক্টফুল পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো। আমি মনে করি এটা এখনও এই সুযোগ আছে, ইসলামী ছাত্র শিবিরেরও এই সুযোগ আছে যে 71-এ তাদের, হ্যাঁ, ওইভাবে বলতে গেলে প্যারেন্ট অর্গানাইজেশনের যে ভূমিকা, সেইটাকে পরিষ্কার করা। কিন্তু এই সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে যত ছাত্র সংগঠন আছে, এখনও আমি মনে করি ঐক্য ধরে রাখাটা খুবই জরুরি। যত ছাত্র সংগঠন আছে, যত ফোর্সেস আছে, আবু সাঈদের রাজনৈতিক পরিচয় নিয়ে তো আমরা কথা বলি নাই, আবু সাঈদ তো আমাদের সবার প্রতীক হয়ে উঠেছে। তো সুতরাং জামাতে ইসলামী হোক কি যেই হোক, হ্যাঁ, ইসলামপন্থী হোক না হোক, বামপন্থী হোক না হোক, হ্যাঁ, জাতীয়তাবাদী দল করুক, এমনকি আওয়ামী লীগের বহু মানুষ আছে যারা ব্যক্তি জীবনে আদর্শবান মানুষ, দলের অন্যায়কে সমর্থন করে নাই, তারাও তো এই দেশের নাগরিক। যে আমাদের তো কোনো দ্বিমত হচ্ছে না, এটা একটা মুশকিল। এটা আসলে কথাটা ঠিক, যে রুবিন বললেন, ধরেন আমি প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে যে লেখাটা লিখেছি, ওটার টাইটেলটাই ছিল ওটা, যে দেশটা হোক সবার। একটা দেশে, একটা সমাজে সব রকমের মানুষ থাকবে, সব ধর্মমতের মানুষ থাকবে, সব জাতির মানুষ থাকবে, সব লিঙ্গীয় পরিচয়ের মানুষ থাকবে, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের সাথে আইডিয়ালি অন্য ছাত্র সংগঠনের রাজনীতি করতে চায় না, করতে পারবে না, এটা আইডিয়ালি হবে না। কিন্তু অবশ্যই ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে, কাম টু দ্য টার্মস। একটা আমাদেরকে ওই মানে ঐতিহাসিক যে ব্যাগেজগুলো আমরা বহন করছি, এগুলোকে আমাদের সেটেল করতে হবে। সেটেল করে আমাদের ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনার হুঙ্কার এখনও থামে নাই, আর ভারতের আস্ফালনও, বাংলাদেশ কত বড় বিষয় তাদের কাছে ছিল, যে হাতছাড়া হয়ে যাওয়াতে কি আস্ফালন তারা এখনও করছে আপনি দেখেন। তো এখনও যদি আমরা ঐক্যের গুরুত্ব না বুঝি, এখনও আরও অনেক দিন, একটা নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকাটা আমাদের সবার জন্য ফরজ। তো এটা আমরা যেন ভুলে না যাই। ছাত্র রাজনীতির প্রসঙ্গ কিন্তু এখনো শেষ হয়নি। বিশ্ববিদ্যালয়ে যে কালকে সংলাপটা হয়েছে, ডায়ালগ ফর ডেমোক্রেসি, সেখানে কিন্তু এই ছাত্র রাজনীতির প্রসঙ্গে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা হাসনাত আবদুল্লাহ, উনি কিন্তু সেই আগের কথার মতোই বলেছেন যে দলীয় রাজনীতি শিক্ষার্থীদেরকে পুঁজি করে যে ধরনের রাজনীতি করে, এখন আর সেটি চলবে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ডাকসু কেন্দ্রিক। আমার পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী মানুষদের একজন। তিনি ছাত্র অবস্থায় বলেছিলেন 144 ধারা ভাঙতে হবে, বাংলা এবং বাংলাই হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা। এবং সেই রাজনীতি, সেই ছাত্র রাজনীতিও আমরা দেখেছি, আবার আবরার ফাহাদকে পিটিয়ে মারবার ছাত্র রাজনীতিও আমরা দেখেছি। সুতরাং ওই রাজনীতি থেকে এই রাজনীতি, এই ভয়ঙ্কর অবস্থা হলো কি করে? 69-এর গণ অভ্যুত্থান ছাত্ররাই তো করেছে, তাই না? 71-এর মুক্তিযুদ্ধ এবং 90, বিশেষ করে 90-এর যেই এরশাদ বিরোধী আন্দোলন, সে তো ঢাকা বিশ্ববিদ্যালয় তার সূতিকাগার। তো সেই জায়গাগুলো থেকে দেখতে গেলে ছাত্র রাজনীতির অনেক অবদান বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশ গঠনে এবং বাংলাদেশের আজকের এই অবস্থায় আসবার পেছনে। কিন্তু মাঝখানে তো কিছু সময় অন্ধকার অধ্যায়, সেটাকে যদি আপনি রাজনীতি বলেন তাহলে আমার কিছু বলবার নাই, কিন্তু সেটাকে আমি রাজনীতি বলি না। আমি ছাত্র সমাজকে বলছি, তাদেরকে ব্যবহার করা হয়েছে ক্ষমতার গুটি হিসেবে, তাদেরকে যাচ্ছে তাই করতে দেয়া লাইসেন্স দেয়া হয়েছে, সো দ্যাট নির্বাচনের সময় আগের রাতে ব্যালট বাক্স তারা সিল দিয়ে ভর্তি করতে পারে। তাদেরকে টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে দেয়া হয়েছে, তাদের কাছ থেকে কোনো জবাবদিহিতা চাওয়া হয় নাই, সো দ্যাট তারা এলাকায় যে মাস্তানি, এলাকার এমপির যেই ক্ষমতার দাপট, সেটাকে টিকিয়ে রাখতে এই সমাজকে তারা ব্যবহার করতে পারে। ছাত্র সমাজ ব্যবহৃত হবে কি হবে না আগামীতে মূলধারার রাজনীতিবিদদের নানান কুকর্মের সমর্থক হিসেবে, সেটা ছাত্র সমাজকেই নির্ধারণ করতে হবে। এবং ছাত্র সমাজ যদি তার পথ নিজে সঠিকভাবে নির্ণয় করতে পারে, তাহলে আমার মনে হয় সেটাই বেস্ট পসিবল ওয়ে। এবং হাসনাত আবদুল্লাহ যেটা বলছেন, সেখানে আসলে দ্বিমত করবার কিছু নাই, তবে আমি আশা করব তিনি চাপিয়ে না দেখ।
ছাত্রদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসুক যে কি রকম রাজনীতি তারা আসলে করতে চায় এবং ক্যাম্পাসের রাজনীতি কেমন হবে সেটা ক্যাম্পাসে যারা আছে ছাত্ররা এবং সেই সঙ্গে শিক্ষকরা, প্রশাসন, তারাই নির্ধারণ করুক কেমন রাজনীতি ক্যাম্পাসে থাকবে। প্রফেসর সাইদ ফেরদৌস এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় দিয়েছেন আমাদের। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।